নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আচ্ছা, আপনি কি নিরাপদ রয়েছেন? পথে ঘাটে কখন কোথায় কোন ব্রিজ ভেঙে পড়বে আপনি কি সেটা জানেন? রাতের অন্ধকারে কোনো বহুতল হুড়মুড়িয়ে পড়বে না আপনার ঘাড়ের ওপর, আপনার বাড়ির ওপর, সেই গ্যারেন্টিটা কে দেবে? 2016 সালে পোস্তা ব্রিজে দুর্ঘটনা ঘটে। 2 বছর পর মাঝেরহাট ব্রিজ, যখন সেই ব্রিজ পারাপার করছে গাড়ি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কারোর অন্য কোনো বাড়ি যাওয়ার আছে, কারোর অফিস যাওয়ার আছে, কারোর স্কুল থেকে আনতে যাওয়ার আছে মেয়েকে, ছেলেকে, নিজের সন্তানকে, ঠিক সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে গেল মাঝেরহাট ব্রিজ। ভয়ঙ্কর দুর্ঘটনা। সোমবার মাঝরাতে গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে অকালে চলে গেল প্রাণ। ভাবুন, কোন কোন জেলা থেকে দূর দূর থেকে মানুষজন আসছেন কলকাতায়, তারা কাজ করছেন, তারা টালিচালে থাকছেন। কখন কেউ কি করে জানবেন যে চালায় তারা থাকেন, সেই চালার ওপরে গোটা একটা 5তলা বাড়ি ভেঙে পড়তে পারে। জলা বুঝিয়ে ঘিঞ্জি এলাকায় 5তলা বাড়ি তোলা হচ্ছে, কোনো অনুমোদন নেই। দিনের পর দিন ধরে চলছে। মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী কেউ নাকি কিচ্ছুটি জানতেন না। সবটা নাকি চোখের আড়ালে হয়ে গিয়েছে, জানকারির বাইরে হয়েছে। 9টা প্রাণ চলে গেল অকালে। কে দায় নেবে? এই প্রশ্ন করা শুরু হলেই, যখন এই প্রশ্ন করা শুরু করছি আমরা, তখনই শুরু হচ্ছে দায়ের ঠেলাঠেলির খেলা। পুরমন্ত্রী বিধানসভা এলাকা, কলকাতা বন্দর এলাকা, যেখান থেকে তিনি নির্বাচিত এমএলএ। 2021-এর পুরো ভোটে 97%-এরও বেশি ভোট পেয়ে তৃণমূলের কাউন্সিলর শামস ইকবাল তিনি জনপ্রতিনিধি হয়েছেন, অথচ তিনিও কিছু জানেন না। কি করে কেউ কিছু না জেনে একটার পর একটা বাড়ি উঠছে? আচ্ছা, আজকে সোজাসুজি স্বর্ণালী থেকে আমার সোজাসুজি প্রশ্ন, যারা শহর এলাকায় থাকেন, ছোট বড় শহর, কলকাতা, কলকাতার আশপাশের অন্য কোনো জেলা শহর, জেলা সদর, তারা প্লিজ একটু বলুন আমাকে, আপনার এলাকায় কোনো বহুতল নির্মাণ হলে, আপনার এলাকায় কোনো বড় ফ্ল্যাট হলে তার খবর কাউন্সিলর পায় না। কাউন্সিলরের খবরের বাইরে কাউন্সিলর জানতে পারেন না এলাকায় একটা ফ্ল্যাট বাড়ি দাঁড় করানো যায়। কোন প্রমোটারের মাথায় কোন প্রমোটারের ঘাড়ে কটা মাথা আছে যে কাউন্সিলরকে না জানিয়ে সেই ওয়ার্ডে একটা ফ্ল্যাট বাড়ি তুলে ফেলবেন? এমন কারোর ক্ষমতা আছে কি? কোন রকমের অনুমতি থাকে না, অনুমোদন থাকে না, তারপরও একটার পর একটা প্রমোটিং হয়ে যায় এলাকায়। এটা কি আদৌ সম্ভব? নিশ্চয়ই কোথাও প্রশ্রয় থাকে, হয়তো অফিসিয়াল পারমিশন থাকে না, অনুমতি থাকে না, অনুমোদন থাকে না, কিন্তু প্রশ্রয় থাকে একটা। আপনার আশপাশে এলাকায় একটুখানি তাকিয়ে দেখুন, খোঁজ খবর করুন, না জানলে জিজ্ঞাসা করুন। পারলে আমি বলছি, আজ সোজাসুজি স্বর্ণালীর এই প্ল্যাটফর্ম থেকে নিজের এলাকার সমস্ত প্রমোটারকে ফোন করে জিজ্ঞাসা করুন একবার করে, যে এই যে দাদা বা দিদি, আপনারা যে ফ্ল্যাটগুলো করছেন, এই এলাকায় ফ্ল্যাট বাড়ি বানাচ্ছেন, আবাসন বানাচ্ছেন, কাউন্সিলর জানে না জানে না? উত্তর পেয়ে যাবেন। কাউন্সিলর জানা তো দূরস্থ, কাউন্সিলরের ভাগে থেকে বড়সড় লভ্যাংশ মশাই, বড়সড় কাটমানি, ফ্লোর ঢালাই হবে, বাড়ি ফাঁকা হবে, সেখানে কতলা ফ্ল্যাট উঠবে, প্রত্যেকটার ক্ষেত্রে বড় সড়ো কাটমানি যায় কাউন্সিলরের পকেটে। কাউন্সিলরকে সন্তুষ্ট করতে না পারলে সেই এলাকায় ফ্ল্যাট বাড়ি বানাতে পারে না কোনো প্রমোটার, কোনো বিল্ডার। কার ঘাড়ে কটা মাথা? শুধু তাই নয়, কাউন্সিলর নাকি ইচ্ছা মতো যখন তখন চাইলে কোনো নির্মীয়মান আবাসনের যে কোনো একটা ফ্ল্যাটের উপরে আঙুল রাখতেই পারেন। সেই ফ্ল্যাটটা তার হয়ে যাবে, বা নিজের পক্ষে গ্যারেজ তার হয়ে যাবে, আরও এরকম ইত্যাদি ইত্যাদি নানা রকমের টার্মস অ্যান্ড কন্ডিশন প্রত্যেক মুহূর্তে চলে। আমাদের এই পশ্চিমবঙ্গে যে জায়গাগুলোতে ফ্ল্যাট বাড়ি তৈরি হয়, যে জায়গাগুলোতে বহুতল আবাসন তৈরি হয়, প্রত্যেকটার ক্ষেত্রে অলিখিত এমনই নিয়ম চলে এসছে। এবং সেটা এখন থেকে নয়, নাকি বাম আমল থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ফ্ল্যাট বাড়ি রমরমা বাড়ে, অলিতে গলিতে বিভিন্ন পুরনো বাড়ি ভেঙে সেখানে উঠে যায় বহুতল। না কোনো ছাড়ের গল্প রয়েছে, না কোনো নিয়মের গল্প রয়েছে, না কোনো রকমের আটকানোর কেউ রয়েছে। ফেলো করি, মাখো তেল,
টাকা দাও প্রমোটার, টাকা দাও কাউন্সিলরকে, তোলো একটার পর একটা তলা। কখনো কোনো জমিতে লোন হচ্ছে, কখনো কোনো জমিতে লোনও হয় না, কখনো নগদে কিনতে হয়, সব হয়ে যাচ্ছে। দিনে দুপুরে যেখানে সেখানে জলাভূমি বুঝিয়ে, পুরনো বাড়ি ভেঙে, রাস্তা দখল করে, সরকারি রাস্তা দখল করে চলছে অবাধ ব্যবসা, অবৈধ ব্যবসা। কিন্তু যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন প্রশ্ন করলে, এই যে আমরা ছুটে ছুটে যাই প্রশ্ন করে, এই যে প্রশ্ন করে করে আমরা এত সরকারের চোখে ভিলেন হয়ে গেছি কোট অ্যান্ড কোট, প্রশ্ন করলে একটাই উত্তর এখন শিখে নিয়েছেন সবাই। এখন দেখছেন বেশি পালানো যাবে না। কোথায় দুর্নীতি? কোনো দুর্নীতি নেই। কোথায় চুরি? কোনো চুরি নেই। এই এতদিন ধরে যে গালভরা দাবিগুলো করে এসছেন শাসক দলের একাংশ, এখন দেখছেন সেই সমস্ত দাবি করার আর জায়গা নেই। সামনে ভোট আছে বাবা, সামনে ভোট আছে, দুয়ারে নির্বাচন আছে। অতএব কলার তুলে যে বলবো কে শেখ শাহজাহান, কোথায় চোর, কোথায় দুর্নীতি, সেই সময় আর নেই। তাই নো রিস্ক নো গেম। এখন স্ট্রেট কাট স্বীকার করে নাও, সত্যি তো অবৈধ নির্মাণ। ভাবা যায় কি অবস্থা? আমরা জানতাম না, জানলে হতো না। নানা ধরনের সহানুভূতি আদায় করার মতো এক একটা স্টেটমেন্ট। আচ্ছা ভাবুন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু জানেন না, পুরমন্ত্রী কিছু জানেন না, যে এলাকায় হচ্ছে সেই এলাকার বিধায়ক জানেন না, সেই এলাকার সেই ওয়ার্ডের কাউন্সিলর জানেন না, কেউ নাকি ভাজা মাছ উল্টে খেতেই পারে না। কি দারুণ সব যুক্তি। এখন দেখা গেছে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, কারণ এখন যদি বলা হয় প্রকাশ্যে এসে কোথায় চোর, কোথায় চুরি, কোথায় দুর্নীতি, এগুলো বললে কাজ হবে না, চিড়ে ভিজবে না। অতএব দুয়ারে এখন নির্বাচন রয়েছে, তাই কথার টোন বদলে দাও। এখন হচ্ছে খুবই খারাপ কাজ, অবৈধ নির্মাণ হয়েছে, এগুলো একদম অ্যালাউ করা হবে না, ভেঙে দেওয়া হবে, আমরা কড়া পদক্ষেপ নেব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে ব্যাধি একটাই, দুর্নীতি, ক্ষমতায় টিকে থাকা, গদির লোভ এবং সীমাহীন অর্থের লোভ। নিয়ম বহির্ভূত যত রকমের কাজ সব অ্যালাউ করো, আর বিনিময় মোটা টাকা পকেটে পড়ো। ধরা পড়ে গেলে হয় বলো কি কোথাও কিছু হয়নি, কোনো চোর নেই, কোনো চুরি হয়নি, সবটাই সাজানো গোছানো, বিরোধীদের চক্রান্ত, দিল্লির চক্রান্ত। আরে ভাই, হয়েছে তো গার্ডেন রিচে, হয়েছে তো সরু গলির মধ্যে, সেখানে তো ফ্ল্যাট উঠে গেছে। এটা তো বলা যাবে না দিল্লির চক্রান্ত, এটা তো বলা যাবে না বিজেপির চক্রান্ত। অতএব এখন সাধু সেজে যাও, এখন সাধু সেজে বলো খুব অন্যায় হয়েছে, খুব বড় অপরাধ হয়েছে, আমরা দোষীদের রেয়াত করব না, আমরা এই কাজগুলো বন্ধ করে দেব, ইত্যাদি ইত্যাদি। মুশকিল হচ্ছে মানুষকে এত বোকা ভাবার অধিকার কে দিয়েছে জনপ্রতিনিধিদের? প্রতিবার একই কথা, একই জিনিস। পোস্তা উড়ালপুল ভাঙলো, একই কথা। মাঝেরহাটের ব্রিজ ভাঙলো, একই কথা। এক একটা জায়গায় দুর্ঘটনার জনক বাড়ি, সাইনবোর্ড ঝোলানো থাকে, সেগুলো ভেঙে পড়ে, একই কথা। আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো গার্ডেন রিচে, একই কথা। কিন্তু বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এটা তো হতে পারে না। চোখের সামনে যখন অপরাধ ঘটবে, চোখের সামনে যখন টাকা দেখা যাবে, তখন আমরা রেয়াত করি না। আর চোখের আড়ালে যখন চুরি হয়ে যাবে, চাল ডাল রাস্তা, তখন বলবো কোথায় চোর? চোখের সামনে দেখা গেল বাড়ি ভেঙে পড়েছে, তাই স্বীকার করলো। চোখের আড়ালে চলে যান সন্দেশখালী, স্বীকার করবে না। কিন্তু এই খেলাটা কতদিন ধরে চলবে? ভোট আসার আগে এক খেলা, ভোট এলে এক খেলা, ভোটে জিতে গেলে আরেক খেলা, সারা বছর আরেক খেলা। কেন? শুধু গার্ডেন রিচ নয়, আজ সোজাসুজি স্বর্ণালী থেকে সোজাসুজি প্রশ্ন তুলছি যে শুধুমাত্র গার্ডেন রিচ নয়, মন্ত্রী মশাইরা চোখ খুলে তাকিয়ে দেখুন, কলকাতা শহর, শহরতলি, কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, আরো অনেক জায়গায়, আরো অনেক জেলা সদর শহরে এই একই ঘটনা ঘটে চলেছে। নির্দিষ্ট ছাড়ের গল্প নেই, অনুমতির গল্প নেই, অনুমোদনের গল্প নেই, শুধুমাত্র টাকার জন্য বাড়ি বানাও, যত উঁচু সম্ভব তত উঁচু ফ্ল্যাট বাড়ি বানাও। কোথাও কোনো নিয়ম মানা হয় না। আপনারা খুঁজে পাননি, এবার আমি খুঁজে দেব। এবার দরকার হলে আমি দায়িত্ব নিয়ে খুঁজে দেব। আপনারা জানান আমাকে, সরাসরি নিচের নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান যে
আপনার এলাকায় কোনো সরু বাড়ি বা গলির সামনে পাশে 5 তলা 6 তলা 8 তলা বিল্ডিং হয়েছে, যেখানে 1 তলা তোলার কথা সেখানে 4 তলা তুলে রাখা হয়েছে, ছাড় দেওয়া হয়নি, ঘাড়ের ওপর ঘাড়ে উঠে গেছে ফ্ল্যাট বাড়ি হয়েছে? যদি হয়ে থাকে আপনার এলাকার নাম জানান, পুরসভার নাম জানান, ওয়ার্ডের নাম জানান, কাউন্সিলরের নাম জানান, আর ছবি তুলে পাঠান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে। কারণ রাজ্যের মন্ত্রী মশাই তারা চোখ বন্ধ করে রেখেছেন, তাই আমি সোজাসুজি চোখ খুলে সেই সমস্ত খবর তুলে ধরব। শুধু গার্ডেন রিচ নয়, কলকাতা শহরের প্রায় 5,500 বিপজ্জনক বাড়ি রয়েছে, অর্থাৎ যে কোনো দিন যে কোনো জায়গায় আরও একটা গার্ডেন রিচ ঘটতে পারে। শুধু কি পুরনো বাড়ি, 3 ফুটের ব্যবধানে 5 তলা বাড়ি উঠেছে বিভিন্ন জায়গায়। কোথায় কানুন, কোথায় আইন? সবটা চলছে পুরমন্ত্রীর বিধানসভা এলাকায়। ফিরে আসি এবার পুরমন্ত্রীর বিধানসভা এলাকা কলকাতা বন্দর, যেখান থেকে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন ফিরহাদ হাকিম, এবং সেটাও বিপুল সংখ্যক লিড নিয়ে। সেই গার্ডেন রিচে 3 ফুট হাত দূরে, মানে আমি যদি এবারের ছাদ থেকে হাত বার করি তাহলে আমি পাশের বাড়ির ছাদ ছুঁয়ে ফেলবো। তাতে 5 তলা 4 তলা বাড়ি তৈরি হয়ে রয়েছে। কি বলছেন গার্ডেন রিচের স্থানীয় বাসিন্দারা দেখুন। সত্যি যে 2 ফুটের গ্যাপে গ্যাপে এখানে বাড়ি রয়েছে? হ্যাঁ 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 2 ফুট 3 ফুট 4 ফুট এরকম আছে বাবা। আর যে বাড়িটা ভেঙে পড়লো ওটারও তো খুব একটা জায়গা ছিল না। না 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 একদম জায়গা নেই। 3 ফুট। আচ্ছা শুনুন না, কি 3 ফুট ছিল ওটা। 3 ফুট? হ্যাঁ ওটা 3 ফুট ছিল। 3 ফুটের মধ্যে 5 তলা বাড়ি তোলা যায়? হ্যাঁ তোলা যায় না, কিন্তু এগুলো মানে অন্যায় আছে। এগুলো যে প্রচুর বাড়ি আছে না? অনেক আছে এখানে, মেটুপুরে এখানে অনেক আছে, প্রচুর আছে এখানটায়। লাখ লাখ টাকা খরচ করে মানুষ বাড়ি বানায়। হ্যাঁ হ্যাঁ ওইটাই, কিন্তু একটা মানুষ যে ক্ষতি হয়ে গেল, যে বিল্ডিংটা পড়ে গেল, একটা অ্যাম্বুলেন্স যে মানে ওটা তুলবে, ঝট করে বাঁচাবে মানুষকে, সেটা হলো না। পাহাড়পুর সংলগ্ন ফতেপুরেও এমন অনেক বাড়ি রয়েছে যাদের মধ্যে দূরত্ব 1 হাতও নয়। আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলী রয়েছে, আমি একবার ছবিটা দেখাবো। এই হলো একটি আবাসন এবং এই হলো একটি আবাসন, G+5, অর্থাৎ দুটোই প্রায় 6 তলা। আমি যদি একটু হাত দিয়ে মেপে দেখাই, আমার হাতে 1 হাতের মতো দূরত্ব রয়েছে, অর্থাৎ এই বিল্ডিং এবং এই বিল্ডিং এর মধ্যে বাঁধের দূরত্ব কতটা? 1 হাত। এবং যখন এগিয়ে যাওয়া যাচ্ছে সেই 1 হাতের দূরত্বটা গিয়ে প্রায় মিশে গিয়েছে। শুধুমাত্র যে অবৈধ আবাসন, অবৈধ যে নির্মাণ, সেই নির্মাণ ভেঙে পড়েছে। তারপরেও দেখা যাচ্ছে একের পর এক জায়গায় গার্ডেন রিচের এই দৃশ্যটা। আর এই মুহূর্তে ফতেপুরের এই বিল্ডিং এবং এই বিল্ডিং এর দূরত্ব আমি আরো একবার দেখাবো, আমার হাতের সাহায্যে আমি একবার দেখাবো। দূরত্বটা জাস্ট 1 হাত। এই 1 হাত এই বিল্ডিং থেকে এই বিল্ডিং এর মধ্যে দূরত্ব, কিন্তু যখন জানালাগুলো শুরু হয়ে যাচ্ছে, যে জানালার পোর্শন, সেখানে দূরত্ব কিন্তু 1 হাতও নেই। এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে, একেবারে ঘিঞ্জি অবস্থা। এক জানালার সঙ্গে আরেক দিকে জানালা প্রায় লেগে গিয়েছে। যদি এই বাড়ির জানালা খোলা হয় তাহলে ওই বাড়ি থেকে জানালা খোলাটা সম্ভব নয়। ঠিক এইভাবে গার্ডেন রিচের একের পর এক জায়গায় একের পর এক বিল্ডিং তৈরি হয়েছে। আর এই G+5 বিল্ডিংগুলো, যেখানে প্রচুর মানুষ বসবাস করছে, তাই প্রশ্ন উঠছে এই ধরনের বিল্ডিংগুলোর অনুমতি কিভাবে পাওয়া গেল। শুধুমাত্র এই জায়গাটা নয়, যদি আমি এই দূরের বিল্ডিংগুলো দেখাই, যে পুরসভার যে নিয়ম রয়েছে, সেই পুরসভার নিয়ম যদি মানা হয় তাহলে কোনো বিল্ডিংয়েরই পারমিশন পাওয়া সম্ভব নয়। এই যে দূরের যে বিল্ডিংগুলো রয়েছে, আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট রয়েছে মেহরাজ আলী, যে ছবিটা দেখাচ্ছি, এইদিকে যে বিল্ডিংটা তৈরি হয়েছে, পাশের বিল্ডিংয়ের সঙ্গে দূরত্ব দেখুন 1 হাতও নয়। মেহরাজ আলীর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, গার্ডেন রিচ। অতএব এই ছবি হচ্ছে রাজ্যের পুরমন্ত্রী, সেই সঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায় কিভাবে ঘুঘুর বাসা তৈরি হয়ে রয়েছে দেখালাম সেটা। কারণ শুধুমাত্র একটা বাড়ি নয়, একটা বাড়ি হওয়ার পর সবাই তো রেডে করে উঠেছেন, সবাই নাকি কেউ কিছু জানতেন না, কবে কোথায় কখন যেন কি হয়ে গেল, কারোর কাছে কোনো খবরও ছিল না। এবার আমরা দেখিয়ে দিচ্ছি আরও খবর, দেখা যাক এবার কি পদক্ষেপ নেওয়া হয়। বাড়ির ওপর বাড়ি, অথচ কাউন্সিলর নাকি কিচ্ছু জানে না, তার নাকি দায়িত্বের মধ্যেটা পড়ে না। তৃণমূল কাউন্সিলর শামস আলী, যিনি গত পুরসভা ভোটে 97% বেশি ভোট পেয়ে জিতেছেন, বিরোধী দলনেতার অভিযোগ তিনি নাকি 5 কোটির গাড়ি নিয়ে ঘুরে বেড়ান। তার হয়ে আবার সাফাইও দেন মেয়রও। ফিরহাদ হাকিম এই ঘটনার পর কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন। আর কাউন্সিলর কি বলছেন দেখুন।
কাউন্সিলর কোন বিল্ডিংটা লিগাল কোন বিল্ডিংটা ইলিগাল কাউন্সিলরের জানার কথা না, প্রশাসনের জানার কথা। সুতরাং কাউন্সিলর রাজনৈতিক ব্যক্তি তাকে তুমি তাকে তুমি আঙুল তুলতে না, কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদেরকে আমরা অলরেডি শোকজ করেছি। বিল্ডিংটা কি ওটা কোনো জলা জমি ছিল শুনেছিলেন? আমি এটা একদমই জানি দিস ইজ নট ইন মাই নলেজ। কোনো পারমিশন কিছু? মানে আমার নলেজে এটা ছিল না, প্রথম দিস ইজ ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড অ্যাবাউট দিস। আপনার কাছে না, আমার কোনো নলেজ নেই, কোনো কমপ্লেন নেই, কিছু নেই। কি অসাধারণ যুক্তি মেয়রের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এটা কাউন্সিলরের দেখার কথা নয়, এটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট যে আধিকারিকরা রয়েছেন, যারা আর কি সরকারি চাকরি করছেন, যে সমস্ত ইঞ্জিনিয়ার, তাদের নাকি দেখার কথা, তাদেরকে শোকজ করা হয়েছে। মানে কাউন্সিলর নির্দোষ, কাউন্সিলর কিছু জানে না। সত্যি কি আদৌ এটা সম্ভব? কলকাতা শহরে যারা থাকেন, কলকাতা শহরের একটু বাইরে যারা থাকেন, শহরতলিতে যারা থাকেন, আমি তো জিজ্ঞাসা করছি, জানান না আমাকে। নিজের এলাকার প্রমোটারদের যদি নাম্বার থাকে ফোন করে জিজ্ঞাসা করুন যে আপনি যে দাদা বাড়ি তোলেন 4 তলা 5 তলা, কাউন্সিলরকে না জানিয়ে তোলা সম্ভব? দেখুন না কি উত্তর দেন। এক একটা এলাকায় এক একটা বাড়ির জন্য আলাদা আলাদা রেট থাকে কাটমানির, তার সঙ্গে উপরি থাকে কখনো কোনো ফ্ল্যাট, কখনো কোনো গ্যারেজ। কাউন্সিলরের চোখে ধুলো দিয়ে সেই এলাকার সেই ওয়ার্ডের ফ্ল্যাট বাড়ি উঠে যাবে, কার ঘাড়ে কটা মাথা আছে? এমন কোন প্রমোটার আছে? যদি সেরকম কোনো প্রমোটারের সন্ধান পান জানাবেন আমাকে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়, এর বাইরে আরও গন্ডগোল তৈরি হয়েছে। সোজাসুজি প্রশ্ন করলে এখন হয় পাল্টা উত্তর, না হয় এমন একটা যুক্তি যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করার আগে, ডিবেট শুরু করার আগে আমি একবার দেখাবো অধীর রঞ্জন চৌধুরী এবং ফিরহাদ হাকিমের দ্বন্দ্ব বলবো না তর্ক বলবো জানার কথা নেই, কারণ এই দ্বন্দ্বে কথা বলতে শুরু করে যে তত্ত্বগুলো কোথাও নিয়ে আসছেন ফিরহাদ হাকিম, তার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই। কি বলছেন ফিরহাদ হাকিম এবং অধীর রঞ্জন চৌধুরী একবার শোনাবো। সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি, এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরি বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। কেস করুক, আমাকে গ্রেপ্তার করুক। এটা পাগল নাকি? তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কাণ্ড হলো, গ্রেপ্তার। এটা হয়? এটা আইনত স্টেবল? এটা হতে পারে? তো বোকা বোকা জিনিস, প্রেস সামনে রাস্তায় যা ইচ্ছে বকবো, হতে পারে না।